বিশ্বজুড়ে এক ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর ও আপডেট এবং পরামর্শ নিয়ে নিয়মিত থাকছে আমাদের আয়োজন করোনা আপডেট। সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। জীবাণুর বিরুদ্ধে নিরাপত্তায় হাতের কাছে যখন আছে সেফ হ্যান্ডস, চলুন কাজে হাত দিই আরো নিশ্চিন্তে। সেফ হ্যান্ডস, সেফ থাকুক অ্যাক্টিভ হ্যান্ডস। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। ঢাকা সহ আশেপাশের শিল্প এলাকায় সীমিত আকারে খুলেছে তৈরি পোশাক কারখানা। সকালেই কাজে যোগ দিয়েছেন অনেক শ্রমিক। শিল্প মালিকরা জানিয়েছেন শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিতের শর্তে কারখানা খোলার অনুমতি পেয়েছেন তারা। যদিও অনেক শ্রমিক অভিযোগ করছেন যে কষ্ট করে তারা এলেও ঢুকতে দেওয়া হয়নি কিছু কিছু কারখানায়। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা বলছেন করোনা মহামারীর সময় শ্রমিকদের সুরক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা খুবই জরুরি। লকডাউন পরিস্থিতির মধ্যে সীমিত পরিসরে চালু হয়েছে পোশাক কারখানাগুলো। প্রথম দফায় উৎপাদন ক্ষমতার 30% চালু হবে। তবে সকাল থেকে প্রায় সব শিল্প এলাকার পোশাক কারখানা চালুর প্রস্তুতি দেখা গেছে। বিজিএমইএ এর অনুমতি না নিয়েও একাধিক কারখানা খুলে দেয় মালিকপক্ষ। পরে সেখানকার শ্রমিকদের বাইরে বের করে দেয় পুলিশ। সরকারের ঘোষণা মতে খোলা রাখতে বলছিল, সে খোলা রাখছে। এখন আমরা সকালে ঢুকছি, ঢুকা থানার ওসি সাহেব আয়সা যারা যারা ঢুকছিল ভিতরে তাদেরকে আয়সা বাই করে দিচ্ছে। কত দূর থেকে স্যার আসছি, ঠিক আছে, আমাদেরকে এত কষ্ট করে আনাটার কোনো মানে ছিল না স্যার। পেটের লেগে তাইছি, এমনি তো আসতাম না। এদিকে কারখানা খুলতে গাইডলাইন বেঁধে দিয়েছে বিজিএমইএ। এতে করে ঢাকার বাইরে থাকা শ্রমিকরা কাজে আসতে পারবেন না এই মুহূর্তে। শুধু আশেপাশে থাকা কর্মীরাই আপাতত কাজে যোগ দিতে পারবেন। প্রত্যেকের টেস্ট করে। আর এখানে আমরা দুইটা করে মেশিন, ওই পাশে 2টা মেশিন, আর হলে বোতলে হ্যান্ড ওয়াশ। এই যে আমাদের মেডিসিন, ওইটা আমরা প্রত্যেকের হাতে দিয়ে দিই। গুরুত্ব বজায় রেখে করতেছি। আর সবাইকে হ্যান্ড গ্লাভস দিচ্ছি, মাস্ক পরাচ্ছি, যাই করার করছি। আর আমরা স্টাফদের জন্য আমরা পিপি রেডি করছি। কম শ্রমিক লাগে, যেমন ডাইং, নিটিং ও ফিনিশিং বিভাগ আপাতত চালু থাকবে। গুরুত্বপূর্ণ সুইং সেকশন পরবর্তীতে চালুর কথা জানান কারখানার মালিকরা। 2 তারিখ থেকে আমরা পুরোপুরি খুলে দেওয়ার চিন্তা ভাবনা করছি। এই সুরক্ষাটাকে মেনটেন করার জন্য বিভিন্ন রকমের প্রক্রিয়া আমরা অবলম্বন করছি। মাথায় রাখছি যে জনবল কমিয়ে দিয়ে, অর্থাৎ আমার যে টোটাল ক্যাপাসিটি তার অর্ধেক করে আমি যদি শুরু করতে পারি, তাহলে ওই যে গ্যাপ ডিস্টেন্সটা মেনটেন করা দরকার, সেটা মেনটেন করার একটা হয়তো ব্যবস্থা হতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন করোনা পরিস্থিতিতে শ্রমিকের স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা উচিত। অন্যথায় বড় বিপর্যয় নেমে আসার আশঙ্কা তাদের। তারা যেখানে কাজ করে ডেস্কে, সেখানে মিনিমাম 1 থেকে 2 মিটার দূরত্ব মেনটেন করতে হবে। তাদের হ্যান্ড স্যানিটাইজার যেটা আছে সেটা ব্যবস্থা করতে হবে। এবং হসপিটালে তাদের যে কর্মীরা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, জ্বর সর্দি কাশি হচ্ছে, এরকম কোনো কর্মী যদি থাকে তাদেরকে বাধ্যতামূলকভাবে তাদের ছুটি দেওয়া উচিত। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে পর্যায়ক্রমে সাভার, গাজীপুর সহ অন্যান্য এলাকার সব কারখানাগুলো খুলে দেওয়া হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে করোনার হটস্পট নারায়ণগঞ্জেও সীমিত পরিসরে খোলা হয়েছে পোশাক কারখানা। সকাল থেকে কারখানার নিটিং, ডাইং, স্যাম্পল বিভাগ খোলা হয়েছে। বিকেএমইএর সহসভাপতি জানিয়েছেন সরকারের নির্দেশনা মেনে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কারখানা খোলার খবর পেয়ে ট্রাকে কিংবা পায়ে হেঁটে দলে দলে চলে আসেন বাইরের জেলার শ্রমিকরা। এদিকে সচিবালয় সীমিত পরিসরে খুলেছে 18টি মন্ত্রণালয়। করোনা মোকাবেলায় জরুরি সেবা দিতেই এইসব দপ্তর খোলা থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, একজন মানুষও যাতে অনাহারী না থাকে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। সম্প্রতি সরকার বিভিন্ন জরুরি বিভাগ এবং মন্ত্রণালয় যেগুলো জরুরি সেবার সাথে যুক্ত এবং জরুরি কাজকর্মের সাথে যুক্ত, সেগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই জন্য আজকে আমরা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আরো অনেকেই এসছেন। করোনার প্রাদুর্ভাবের কারণে আপিল বিভাগের চেম্বার কোর্ট এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম আগামী 5 মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অধ্যাদেশ জারির মাধ্যমে ভার্চুয়াল কোর্ট চালু রাখতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের হাইকোর্ট রুলস সংশোধন করে ভার্চুয়াল আদালত স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। দুপুরে অনুষ্ঠিত এই সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি অংশ নিয়েছেন।
দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন আরও 418 জন। এক শিশু সহ মারা গেছেন আরও 5 জন। এই নিয়ে দেশে করোনার মৃতের সংখ্যা এখন 145 জনে ঠেকেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং এসব তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া 5 জনের মধ্যে পুরুষ 3 জন, নারী 2 জন। মৃত্যু হওয়াদের মধ্যে 4 জনই ঢাকার, 1 জন দোহারের। 60 1 জন, 50-এর বেশি বয়সের 3 জন এবং শিশু 1 জন। করোনা ভাইরাসের 8ম সপ্তাহ শেষ নতুন 9 জন সহ সুস্থ হয়েছেন 122 জন রোগী। 24 ঘন্টায় 3,476 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। নতুন করে আইসোলেশনে পাঠানো হয়েছে 75 জনকে। মোট আইসোলেশনের সংখ্যা দাঁড়িয়েছে 1,164 জনে। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি, হাল ছিল না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। দেশে করোনা পরীক্ষার কিটের কোনো সংকট নেই, এমনটাই দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। দুপুরের ব্রিফিংয়ে তিনি এই দাবি করেছেন। সংক্রমণ রোধে সকলকে শারীরিক দূরত্ব নিশ্চিত এবং বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন নাসিমা সুলতানা। আমাদের যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে আমাদের পিসিআর এর যে পরীক্ষার কিট সেটা সংগৃহীত আছে এবং আমাদের জমা আছে। কাজে আমাদের পরীক্ষার কিট নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা ভিটামিন সি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার, যা আমাদের শরীরের রক্ত তৈরি করতে সাহায্য করে, রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে, এই ধরনের খাবারগুলো আপনারা বেশি খাবেন। জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টে 4 জেলায় আজ 5 জনের মৃত্যু হয়েছে। ভোরে কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নে 6 মাসের এক শিশুর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, জন্মের পর থেকেই সেই শিশুটি অসুস্থ ছিল। ভুরুঙ্গমারির বলদিয়ায় জ্বর এবং খিঁচুনিতে 6 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দুজনেরই নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। ফেনীর দাগনভূঞা পৌর শহরে জ্বর, সর্দি এবং শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, স্বাস্থ্য বিভাগকে জানানো হলেও নমুনা সংগ্রহ সহ চিকিৎসা ব্যবস্থা তারা করেনি। এছাড়া একই উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরে 2 জন এবং শরীয়তপুরে 1 জন মারা গেছেন। ডাক্তার, নার্স সহ 11 জনের করোনা শনাক্ত হয়। হবিগঞ্জ সদর হাসপাতাল 3 দিনের জন্য লকডাউন করা হয়েছে। রোববার রাতে হাসপাতালটি 3 দিনের জন্য লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক। জীবাণুমুক্তকরণ এবং অন্যান্য আনুষঙ্গিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। তবে করোনা ট্রায়াস কর্নার এবং আইসোলেশন ইউনিটের সেবা চালু থাকবে। পাশাপাশি জরুরি রোগীদের বিকল্প হাসপাতালে সেবা দেওয়া হবে। এর আগে এক চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় গত 25 এপ্রিল জেলার চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এক চিকিৎসক ও 2 নার্স আক্রান্ত হওয়ায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রাজধানীতে বিধিনিষেধ মানার প্রবণতা আরও কমেছে। নগরীর প্রায় সব এলাকাতে মানুষের অবাধ চলাচল রয়েছে। সেই সঙ্গে সড়কে কয়েক গুণ বেড়েছে যানবাহনের চলাচল। গণপরিবহন না চললেও ব্যক্তিগত গাড়ি এবং রিক্সা চলাচল করেছে পুরো শহরে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকলেও মানুষের মধ্যে করোনা ভাইরাসের সতর্কতা মানার বিষয়ে উদাসীনতা দেখা গেছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন স্থানে সেনা ও র্যাব সদস্যদের টহল অব্যাহত রয়েছে। এদিকে রাজধানীর কাঁচা বাজারগুলোতে শারীরিক দূরত্ব বজায় রাখছেন না ক্রেতা বিক্রেতারা। নিম্ন আয়ের মানুষের খাদ্য চাহিদা নিশ্চিত করে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন অনেকেই। ঘুষ দিয়ে র্যাপিড টেস্ট পরীক্ষায় উতরাতে চায় না গণস্বাস্থ্য কেন্দ্র। ঔষধ প্রশাসন অধিদপ্তরের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে র্যাপিড টেস্টের কার্যকারিতায় পরীক্ষায় অবৈধ লেনদেনের সুযোগ থাকে বলে অভিযোগ গণস্বাস্থ্য কেন্দ্রের। বরং তার চাইতে সরকারি কোনো প্রতিষ্ঠান এই টেস্টের কার্যকারিতা পরীক্ষা করাতে চান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তার অভিযোগ, জনগণের স্বার্থের চাইতে ব্যবসায়িক স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনা র্যাপিড টেস্ট কিট নিয়ে টানাপোড়েন চলছেই। সকালে এই টেস্ট কিট ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে হস্তান্তর করতে চাইলেও তা গ্রহণ করা হয়নি। এরপর বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করে গণস্বাস্থ্য। এটাকে দ্রুত করার জন্য তৃতীয় একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই কিটের কার্যকারিতা পরীক্ষার নিয়ম আছে, তবে তা নিয়ে আপত্তি গণস্বাস্থ্যের। খরচ বাড়বে বলে এই নিয়ম মেনে অধিদপ্তরে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা করাতে চায় না গণস্বাস্থ্য। সরকার অনুগ্রহ করে বঙ্গবন্ধুকে বা কাউকে একটা চিঠি দেবে, আমাদের এটা পরীক্ষা করে, এটা আমাদের কার্যকারিতার পরীক্ষা করে নিয়ে দ্রুত যেন একটা উত্তর দেয় এবং এই সময় সরকার একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের এটাকে অনুমোদন দেন। পরীক্ষায় সফল হলে আমরা দয়া দাক্ষিণ্য চাচ্ছি না। উদ্ভাবকরা জানান, দ্রুত বেশি সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করা প্রয়োজন।
তবে নতুন এই র্যাপিড টেস্টে শতভাগ ফলাফল আসে না। ইমিউনিসে যে একটু অ্যান্টিবডি না অ্যান্টিজেনও থাকে, আমরা দুটোকে করেছি। এখানে আমরা বলিনি অ্যান্টিবডি, আমরা বলছি ব্লাড ইমিউনিসে। টেস্ট কিটের দাম সর্বনিম্ন রাখতে চায় গণস্বাস্থ্য, এমন তথ্য জানিয়ে জাফরুল্লাহ চৌধুরীর অভিযোগ ওষুধ প্রশাসন ব্যবসায়িক স্বার্থ দেখছে। এটা কেন যে করছে আসলে সত্যি কথা বুঝি না, কারণ একটাই এক্সপ্লেনেশন হতে পারে যে সিআরওর মাধ্যমে হলে টাকা পয়সা লেনদেন করা যায়, সিআরও না হলে তো টাকা পয়সা লেনদেন করা যায়। আমরা সরকারের যত রকম ফি আছে দিতে বাধ্য দেব, যেটি ফিতে বলবে সরকারিভাবে থাকবে সেটা, কিন্তু ওষুধের চালাকি করে জনগণের স্বার্থহানিকর কোনো কাজের সাথে আমরা যুক্ত হতে রাজি নাই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। করোনা মোকাবেলায় এবার চীনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় সেখান থেকে দেশে ফেরা বাংলাদেশি ইন্টার্ন চিকিৎসকরা। সরকার অনুমোদন দিলে একেবারে মাঠ পর্যায়ে কোভিড-19 রোগীদের সেবা দিতে তারা প্রস্তুত। আহমেদ রেজার প্রতিবেদন। ইতিমধ্যে করোনায় আক্রান্ত চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের যে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সরবরাহ করা হচ্ছে সেগুলোর মান যেন একদম সুচারুরূপে পর্যালোচনা করা হয় এবং চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মী সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। বরিশালে কাজ করা ইন্টার্ন চিকিৎসককে ক্যারিয়ারের শুরুতেই দেখতে হলো করোনার এই মহাদুর্যোগ। সংক্রমণ বাড়তে থাকায় চ্যালেঞ্জের মুখে ফ্রন্টলাইনের যোদ্ধা চিকিৎসকরাও। কিছুটা অব্যবস্থাপনা আর সংকটে তাই কখনো কখনো কাজ করাটাই দুরূহ হচ্ছে। আবার এই নবীন চিকিৎসকদের কথাই ধরুন, করোনা সংক্রমণের শুরুতে চীনেই ছিলেন তারা, পড়াশোনাও সেখানে, তাই খুব কাছ থেকে দেখেছেন করোনা মোকাবেলায় চীনের কার্যক্রম। প্রতিটি কলোনির আশেপাশে হচ্ছে গিয়ে একটা মেডিকেল বুথ থাকতো, সেখানে গিয়ে হচ্ছে গিয়ে আমার যদি সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট এ ধরনের কোনো সিমটম থাকে তাহলে কিন্তু সেখানে গিয়ে একটা চেক আপ করার ব্যবস্থা থাকতো। যদি দেখা যেত যে আমি করোনা পজিটিভ, তখন কিন্তু গভর্নমেন্ট থেকে একটা ব্যবস্থা নেওয়া হতো, তাকে ইনফেকশিয়াস ডিজিজ হসপিটাল বলে একটা হসপিটাল থাকে চায়নাতে, সেখানে ট্রান্সফার করা হতো। চীনে কাজ করার কারণেই হয়তো সাহসটা বেড়েছে, তাই করোনা মহামারীতে প্রয়োজনে বাংলাদেশেও রোগীদের সেবা দিতে প্রস্তুত এই নবীন চিকিৎসকরা। প্রতি ঘন্টায় কয়জন ইনফেক্টেড হয়েছে, কোন এরিয়াতে হয়েছে, কোন লোকালিটিতে হয়েছে, মানে কোন স্থানে হয়েছে, আমরা এটা জানতে পারতাম। যে এটা জানার কারণে আমরা ওখান থেকে যাওয়া ওই এরিয়া থেকে চলাফেরা বিরত রাখতাম। সবাই একটু যদি সচেতন হই তাহলে আশা করি যে বাংলাদেশে করোনা ভাইরাস বেশি বিস্তার লাভ করবে না, কারণ এটা ছড়াবে শুধুমাত্র আমাদের অবহেলা, আমাদের গাফিলতির জন্যই। চীন থেকে আসা এসব ইন্টার্ন চিকিৎসকদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় স্বাস্থ্য অধিদপ্তরও। তাদের যে অভিজ্ঞতারা চায়নাতে এখন নিয়ন্ত্রণে চলে আসছে এবং সেই অভিজ্ঞতা যদি কাজে লাগিয়ে আমাদের সাথে একসাথে মিলে কাজ করতে চাই, অবশ্যই এটা আমাদের জন্য অনেক একটা ভালো খবর এবং আমরা এই জিনিসটাকে সাধুবাদ জানাচ্ছি। যারা বাংলাদেশে আছেন তারা যদি মাঠ পর্যায়ে কাজ করেন আমাদের সাথে, সেটা অবশ্যই ভালো জিনিস। সমন্বিত প্রচেষ্টা আর সচেতনতায় বৈশ্বিক এই মহামারী কাটিয়ে ওঠা সম্ভব বলে বিশ্বাস চিকিৎসকদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের জকিগঞ্জে ট্রাক ভর্তি ভিজিএফের চাল গোডাউনে নেয়ার পথে লুট করে নিয়ে গেছে স্থানীয়রা। সকালে উপজেলার কালীগঞ্জ বাজারে এই ঘটনাটি ঘটে। ইউএনও বিজন কুমার সিংহ জানিয়েছেন, জকিগঞ্জের 3 ইউনিয়নের ডিলাররা ভিজিএফের 17 মেট্রিক টন চাল মেঘনা রাইস মিল থেকে কালীগঞ্জ বাজারে তাদের গোডাউনে নিয়ে যাচ্ছিল। ডিলার চাল আত্মসাৎ করতে পারে এমন গুজবে স্থানীয়রা 570 বস্তা চাল লুট করে নিয়ে যায়। পরে পুলিশ এসে কিছু চাল উদ্ধার করে। এই ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। গাজীপুরের টঙ্গীবাজার এলাকায় টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পণ্য। রোববার রাত 9:30টার দিকে অভিযান চালিয়ে শাহ সুলতান, হেলাল ও নিজামকে আটক করে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, আটককৃতরা টিসিবি ডিলার অলিউল্লাহর কাছ থেকে পণ্য কিনে খুচরা বাজারে বিক্রি করছিল। আটক 3 জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ত্রাণ নিয়ে অনিয়ম নিয়ন্ত্রণে আছে। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার মন্ত্রী কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন। মেম্বার চেয়ারম্যানের দায়িত্বটাও ওইভাবে গুরুত্বপূর্ণ ইন কনটেক্সট অফ দ্য লোকালিটি। তো সেখানে যদি তিনি কোনো সাংবাদিক অথবা কোনো সরকারি কর্মকর্তা তার উপরে যদি অন্যায়ভাবে যদি এরকম কিছু করেন, তাকে তো আমরা যেমন প্রোটেকশন দেবো তার ভালো কাজের জন্য,
তেমনি খারাপ কাজের জন্য তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে আমাদের কোথায় কোনো কৃপণতা নেই। তিল তিল করে জমানো 10,000 টাকা দান করে দেয়া নজিমুদ্দিনের এবার ঘর উঠবে নিজের জমিতে। বিশাল হৃদয়ের এই প্রান্তিক মানুষটিকে আর ফিরে যেতে হবে না ভিক্ষাবৃত্তিতে। এতে খুশি ঝিনাইগাতির সেই নজিম। যমুনা নিউজকে বলেছেন, করোনার কারণে অনেকের ঘরেই খাবার নেই, সবাই মিলে তাদের খাবার পৌঁছে দিতে হবে। আরও জানাচ্ছেন মহসিনুল হাকিম। অজগ্রাম গান্ধীগাঁওয়ের ভাঙা ঘরের বাসিন্দা নজিমুদ্দিন। সেই ঘর সারানোর জন্য জমানো 10,000 টাকায় করোনা তহবিলে দান করেছিলেন তিনি। সেই খবরে সাড়া পড়ে যায়। শেষ বয়সে ভিক্ষে করা টাকা থেকে 1 টাকা 2 টাকা করে টাকাগুলো জমিয়েছিলেন নজিমুদ্দিন। খাবার জন্য আমি নিজে চাবার জন্য দেই নাকি, পাবার জন্য দেই নাকি, আমি দিয়েছি 10-এর বিলে দিবার জন্য। তার মহানুভবতায় অবাক হয়েছে বিশ্ব। সেই খবরে প্রধানমন্ত্রী নিজেও এগিয়ে এসেছেন। তাঁরই নির্দেশে এবার উঠবে নজিমুদ্দিনের নতুন ঘর। প্রধানমন্ত্রী শেখের বেডি বাড়িঘরটার আমার দিছে, কিন্তু আমি খুব খুশি। আমি তো এটা নিজে চাই নাই খেয়ে বলেন আমার দেওয়া লাগবো। উপজেলা সদরে খাস জমি বরাদ্দের সিদ্ধান্ত চূড়ান্ত। দারিদ্র্যে জর্জরিত কিন্তু বিশাল হৃদয়ের মানুষটির এখন আর ভিক্ষাবৃত্তিতে ফিরতে হবে না, কারণ তার সংসার চালানোর দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক। চিকিৎসা সহ নিয়মিত দেখভাল করবে উপজেলা প্রশাসন। নাজিমুদ্দিনকে সরকারের তরফ থেকে একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে এবং জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে তার সকল ব্যয়ভার, চিকিৎসা এবং তাকে পুনর্বাসনের লক্ষ্যে দোকান করে দেওয়া হবে। অবশ্য নিজেকে নিয়ে ভাবছেন না নজিমুদ্দিন। বলছেন, করোনা দুর্যোগে অনেক মানুষ না খেয়ে আছে। বলছিলেন, না খেয়ে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ানোর এখনই সময়। সব লোকজন গরিব, অভাব, কিন্তু কষ্ট করতেছে। আপনারা যা দিবেন উপযুক্ত আছেন দিবেন 10-এর খাবার জন্য। আমরা এই যে নাজিমুদ্দিনকে খুঁজে পেয়েছি, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ডোর টু ডোর মানুষের কাছে গিয়েছি। যদি এভাবে ডোর টু ডোর যাওয়া যায় তাহলে প্রকৃত দরিদ্র এবং কর্মহীন লোককে খুঁজে পাওয়া যাবে। এই মুহূর্তে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়াটাই অবশ্য বড় চ্যালেঞ্জ। মহসিনুল হাকিম, যমুনা নিউজ। মেয়াদোত্তীর্ণ এবং পচা খেজুর পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করায় রাজধানীর বাদামতলীর 2টি প্রতিষ্ঠানকে 12 লক্ষ টাকা জরিমানা এবং 2 টন খেজুর জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শুরু হয় এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি জানিয়েছেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে নানা ধরনের প্রতারণার আশ্রয় নেয়। অনেক ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ খেজুরে মেয়াদ বাড়িয়ে বিক্রি করেন, যা এক ধরনের প্রতারণা। এসব রোধেই এই অভিযান। এছাড়া নিম্নমানের খেজুর যেন বেশি দামে বিক্রি করতে না পারে সেটিও নজরদারি করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। খোলা স্থানে বাজার সরিয়ে নেয় স্বস্তি থাকলেও রমজানে পণ্যের দামে বিপাকে পড়েছেন ক্রেতারা। আদা, রসুন, বেশ কিছু মশলার দাম আকাশ ছোঁয়া। অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ওঠানামা করছে প্রতিনিয়ত। রাজধানীর কাঁচা বাজারগুলোতে শারীরিক দূরত্ব বজায় রাখছেন না বেশিরভাগ ক্রেতা এবং বিক্রেতারাই। করোনা সংকটের প্রভাব পড়েছে রমজানে নিত্যপণ্যের বাজারে। বিক্রেতারা বলছেন, বাজারের নির্ধারিত সময় বেঁধে দেওয়ার কারণে বেড়েছে ক্রেতার চাপ। তাই বাড়তি চাহিদার অজুহাতে বেড়েছে চাল, ডাল, ছোলা, মশলা সহ প্রায় সব ধরনের পণ্যেরই দাম। ডাল চালের দাম তো এমনি বেড়ে গেছে, যেহেতু ওটা ওই টানে নিতে আছে। যে মোটা ডালটা আসছিল আগে 50 টাকা কেজি, এখন 100 টাকা হয়ে গেছে। জিনিসপত্রের দাম এখন তো মোটামুটি কিছুটা বাড়ছিল প্রথমে, কিন্তু এখন আবার কমিয়ে আইতে আছে। যেমন কালকের বাজারে গেছি, কিছুটা কমে গেছে। সব মালের দাম বাড়তি, পাল আসতেছে না, সব মালের দাম বাড়তি। ডাল, ছোলা, ডাল, খেসারি। বাজারের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি বিপাকে নিম্নআয়ের মানুষ। আছে কেনাকাটায় শারীরিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রেও উদাসীনতা। আমাদের জানমালের জন্য, নিরাপত্তার জন্য আমাদের নিজেদের একটা বিবেক বিবেচনা থাকা দরকার। দাম তো অনেক, আমরা গরিব মানুষ, বাঁচা তো কষ্ট হয়ে যাচ্ছে। মনে করেন বাসায় কাজ করে খাচ্ছি, বাইরে যেতে পারতেছি না, কিছু না, অনেক কষ্ট হচ্ছে। রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে সরকারি 10 সংস্থাকে নির্দেশনা দেওয়া হলেও সক্রিয় তদারকি নেই এখনো। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
বিশ্বজুড়ে গত 24 ঘন্টায় আরও 6,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মাঝে যুক্তরাষ্ট্রে 2,000-এর অধিক মানুষ মারা গেছেন করোনা ভাইরাসে। একদিনেই সারা বিশ্বে নতুন করে 1 লাখের মতো মানুষের শরীরে মিলেছে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি। যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছেন 35,000-এর বেশি কোভিড-19 পজিটিভ রোগী। এদিকে ব্রিটেনের রোববার প্রাণ গেছে আরও 4 শতাধিক মানুষের। অবশ্য ইউরোপের দেশগুলোয় অনেকটা কমে এসেছে মৃত্যু। সব মিলিয়ে 24 ঘন্টায় 1,500-এর মতো প্রাণহানি দেখেছে মহাদেশটি। বিশ্বজুড়ে এখন পর্যন্ত 2,06,000-এর বেশি মানুষ মারা গেছেন করোনা ভাইরাসে। আক্রান্ত 29,72,000। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে চিকিৎসা করোনামুক্ত রোগীদের স্বাস্থ্য সার্টিফিকেট দেওয়া ঝুঁকিপূর্ণ, কেননা আবারও আক্রান্ত হতে পারে পুরনো রোগীরা। কোভিড-19 চিকিৎসার অন্যতম দিক হলো পরীক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবর এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছে। এ ব্যাপারে মধ্যপ্রাচ্য, আফ্রিকার দেশগুলো এখন উদাসীন। আরেকটি বিষয় হলো করোনা আক্রান্ত রোগীদের খুব দ্রুত সুস্থতার সার্টিফিকেট দিচ্ছে কয়েকটি দেশ, যা উল্টো ঝুঁকির মধ্যে ফেলছে গোটা বিশ্বকে। তাতে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। জানুয়ারিতে যখন প্রথম মৃত্যুর খবর আসে তখন হয়তো কারো কল্পনায়ও আসেনি 2 লাখ মানুষের প্রাণ কেড়ে নেবে করোনা ভাইরাস। মৃতের সংখ্যা 1,000 পৌঁছাতে যেখানে লেগেছিল 1 মাস, সেখানে গত 15 দিনেই 1 লাখ মানুষের মৃত্যু হয়েছে কোভিড-19-এ। শুধু চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু 1.5 লাখেরও বেশি মানুষের। বিশ্ববাসীর অসহায় জিজ্ঞাসা, আর কতদিন চলবে এই ভয়াবহতা? সময় মাত্র 4 মাস। পুরো পৃথিবীকে পাল্টে দিয়েছে এক অদৃশ্য ভাইরাস। উৎপত্তিস্থল উহানে যখন বিস্তার শুরু হলো তখন কেউ কল্পনাও করেনি করোনা ভাইরাসের ব্যাপকতা হবে এতটা ভয়াবহ। প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপে স্থবির পুরো বিশ্ব। টানা লকডাউন, জরুরি অবস্থা, চলাচলে কড়াকড়ি, কোনো কিছুই প্রতিহত করতে পারেনি করোনা ভাইরাসকে। 11 জানুয়ারি কোভিড-19-এর প্রথম প্রাণহানি হয়। চীন থেকে ভাইরাসটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে 30 জানুয়ারি বিশ্বজুড়ে সতর্কতা জারি করে WHO। ভাইরাসের প্রথম প্রাণহানির 1 মাসের মাথায় যেখানে মৃত্যু 1,000 ছোঁয়ে, সেখানে মাত্র 1.5 মাসের মৃতের সংখ্যা ছাড়ায় 50,000। এরপর যেন সময়ের সাথে সাথে জ্যামিতিক হারে বাড়তে থাকে প্রাণহানি। মাত্র 8 দিনে দ্বিগুণ হয়ে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়ায় 10 এপ্রিল। এর 1 সপ্তাহের মাথায় সংখ্যা দাঁড়ায় 1.5 লাখে। পরের 8 দিনে মৃতের সংখ্যা ছাড়ালো 2 লাখ। এই পরিস্থিতির কারণ হলো ভাইরাসটির মৌলিক গঠন এখনও আমরা খুঁজে পাইনি। এমনকি এই ভাইরাস ল্যাবে কৃত্রিমভাবে তৈরি কিনা সেই প্রমাণও মেলেনি। এই সংকট থেকে পার হতে হলে সব দেশের গবেষক এবং বৈজ্ঞানিকদের একসাথে কাজ করার বিকল্প নেই। চীন থেকে ভাইরাস সংক্রমণের কেন্দ্র হয়ে ওঠে ইউরোপ। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যু আর সংক্রমণ। 22 ফেব্রুয়ারি ইতালিতে প্রথম মৃত্যুর 1 মাস যেতে না যেতেই মৃতের সংখ্যা দেশটি ছাড়িয়ে যায় চীনকে। এরপরে রয়েছে প্রতিবেশী স্পেন আর ফ্রান্স। তবে সব রেকর্ড ছাড়িয়ে প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যা প্রথম 10,000 ছাড়াতে 1 মাস সময় নিলেও তা দ্বিগুণ হয় মাত্র 5 দিনে। আর 20 থেকে 32,000-এর কোঠা ছাড়াতে সময় নেয় 4 দিনেরও কম। তার মাত্র 1 সপ্তাহের মাথায় প্রাণহানি ছাড়ায় 50,000। বিশ্লেষকদের সংখ্যা, যুক্তরাষ্ট্র ইউরোপের পর এশিয়া হতে পারে ভাইরাসটির পরবর্তী কেন্দ্র। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 2 মাস আগেও করোনা ভাইরাসের কেন্দ্রস্থল হয়ে ওঠা ইউরোপের নিম্নমুখী মৃতের হার। তাই পর্যায়ক্রমে লকডাউন শিথিল হচ্ছে মহাদেশটিতে। প্রাণহানির দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা স্পেনে গত 1.5 মাস পর বাড়ির বাইরে যাবার সুযোগ পেয়েছে শিশুরা। মে মাস থেকে শ্রমজীবীরা যোগ দেবেন কাজে। 1.5 মাসের বেশি সময় ধরে প্রাণশূন্য শিশুদের পদচারণায় মুখর থাকা স্পেনের পার্কগুলো। ভাইরাসের প্রকোপে সবার মতোই ঘরবন্দি শিশুরাও। তবে অবশেষে মুক্তির স্বাদ পেতে যাচ্ছে তারা। স্পেনে লকডাউন শিথিলের পরিকল্পনায় সবার আগে বাইরের জগতে পা রাখার সুযোগ দেয়া হয়েছে 14 বছরের কম বয়সী শিশুদের। রোববার থেকে সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে 1 ঘন্টার জন্য বাইরে গিয়ে খেলাধুলা করতে পারবে তারা। তবে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকার নির্দেশনা রয়েছে। সরকারের এই সিদ্ধান্তের স্বস্তির নিঃশ্বাস অভিভাবকদের। ছেলেরা বাড়িতে থেকে হাঁপিয়ে উঠেছে। এখন থেকে বাইরে খেলতে যেতে পারবে তারা। নিরাপত্তা নিশ্চিতেও খুব ভালো উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ। সার্বিকভাবে মে মাস জুড়ে লকডাউন থাকলেও আরও কিছু ক্ষেত্রে কড়াকড়ি শিথিলের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানালেন, নির্মাণ শ্রমিক সহ বেশ কিছু কর্মজীবীরা কাজে যোগ দিতে পারবেন আগামী মাসে। প্রাতঃভ্রমণ কিংবা শরীরচর্চার অনুমতিও দেয়া হবে সাধারণ নাগরিকদের। এই পরিস্থিতিতে পৌঁছাতে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে নাগরিকদের।
মহামারী পরিস্থিতির এই ধারায় উন্নতির পথে থাকলে 2 মে থেকে প্রাতভ্রমণ কিংবা শরীর চর্চার উদ্দেশ্যে বাইরে যেতে পারবেন নাগরিকরা। সঙ্গী হতে পারবেন বাড়ির এক সদস্য, তবে তা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে। কেবল স্পেন নয়, করোনা ভাইরাসের থাবায় মৃতের হার নিম্নমুখী ইউরোপের অন্যান্য দেশগুলোতেও। তাই ফ্রান্স সহ প্রতিবেশী দেশগুলোতে পর্যায়ক্রমে কমানো হচ্ছে কড়াকড়ির মাত্রা। শিগগিরই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে নাগরিকরা। তবে পরিস্থিতি পুরোপুরি অনুকূলে না আসা পর্যন্ত বন্ধ থাকবে ক্যাফে, বার, রেস্তোরাঁ সহ যে কোনো ধরনের জনসমাবেশ। ঘরে থেকে সত্যি ভীষণ বিরক্ত হয়ে গেছি। 11 মে থেকে বের হতে পারবো, এটা খুবই স্বস্তির কথা। কবে ঘর থেকে বের হতে পারবো সেদিনটির জন্য ভীষণভাবে অপেক্ষা করছি। তখন আর পুলিশের জেরার মুখে পড়তে হবে না, তবে সতর্ক তো থাকতেই হবে। লকডাউন শিথিলের সাথে সাথে সংক্রমণের নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লকডাউন শিথিলের পর নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে। প্রতি সপ্তাহে 5 থেকে 7 লাখ পরীক্ষার টার্গেট নেওয়া হয়েছে। একসময় সংক্রমণের হটস্পট হয়ে ওঠা ইতালিতে লকডাউনের মেয়াদ বাড়তে পারে মে মাসের শেষ নাগাদ। তবে পরিধি কমিয়ে অর্থনৈতিক ও উৎপাদনমূলক কর্মকাণ্ড সীমিত আকারে শুরুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে ফ্রান্সের সর্বশেষ তথ্য জানবো আমাদের সহকর্মী আবু তাহিরের কাছ থেকে। তাহির, একটা বিষয় তো আমরা দেখতে পাচ্ছি যে খুব ধীরে হলেও ইউরোপে সংক্রমণ, মৃত্যু সবকিছুই কমছে। একটু পরিসংখ্যানগত দিক থেকে ফ্রান্সের আজকের অবস্থাটা আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে ফ্রান্সে লকডাউন আগামী 11 মে তুলে নেওয়ার কথা রয়েছে, তবে এ নিয়ে সরকার এবং বিরোধী দল জনগণের মধ্যে বিশেষ করে বেশ আলোচনা সমালোচনা এখন ব্যাপক। বিশেষ করে ফ্রান্সের লকডাউনের ভবিষ্যৎ বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী সোমবার ফ্রান্স পার্লামেন্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। সোমবার পার্লামেন্টে ফ্রান্স প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ তিনি পূর্ণ পরিকল্পনা তুলে ধরবেন, জাতির সামনে উপস্থাপন করবেন এবং সোমবার সন্ধ্যায় ভোটাভুটি হবে পার্লামেন্টে। বিশেষ করে লকডাউন তুলে নেওয়ার ব্যাপারে জনগণের এখন কিন্তু বেশ প্রাণ চাঞ্চল্য, বা জনগণ চাচ্ছেন যে লকডাউন খুব দ্রুত, বা ব্যবসায়ীরা চাচ্ছেন লকডাউন যাতে খুব দ্রুত উঠে যায়। তবে ধারণা করা হচ্ছে যে লকডাউন 11 মে দ্রুত উঠবে এই জন্য যে পার্লামেন্টে অধিকাংশ সদস্যই এলআরইএম পার্টি, মানে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন পার্টির, সেজন্য হায় জয়যুক্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি। অপরদিকে অনেকগুলো কোম্পানি, বিশেষ করে ডানলপ সহ বেশ বড় বড় কোম্পানিগুলো, তারা আবেদন করেছে যে দ্রুত লকডাউনগুলো তুলে দেওয়ার জন্য। যদিও বিরোধী দল থেকে বলা হয়েছে যে লকডাউনের পরে স্কুলগুলো যাতে খুব দ্রুত না খুলে দেওয়া হয়, কিন্তু সরকার থেকে বলা হচ্ছে যে 11 মের পর স্কুল কলেজ সবকিছুই স্বাভাবিক হবে, বাট একটা নীতি নির্ধারণ বা একটা সিস্টেম দেওয়া হবে, যে সিস্টেমটাকে অবশ্যই ফলো করা হবে। অপরদিকে আরেকটা বিষয় যে রেস্টুরেন্টগুলোর ব্যাপারে মেয়ের ঠিক 11-র পরেই খোলার সম্ভাবনা কম। যে সকল প্রতিষ্ঠানে 20 জনের কম কর্মচারী আছেন সে সকল প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা বেশি। আর আপনাকে থামিয়ে দিয়ে আমি যদি একটু বাংলাদেশিদের অবস্থাটা জিজ্ঞেস করতে চাই, পবিত্র মাহে রমজান চলছে, এই সময়টাতে বাংলাদেশিদের অবস্থাকে আরেকটু পরিসংখ্যানটা জানিয়ে দিবেন যে ঠিক কত সংখ্যক বাংলাদেশে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন বা মৃত্যু হয়েছে। বাংলাদেশি কমিউনিটিতে এখানে আক্রান্তের সংখ্যা যে কিছু ছিল তা অনেকেই ধরেন বেশিরভাগ লোকই কিন্তু সুস্থ হয়ে গেছেন এবং কোনো মৃত্যু কিন্তু বাংলাদেশির এখানে ফ্রান্সে হয় নাই, যদিও ইতালিতে অনেক 7-8 জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। আর অপরদিকে আরেকটা বিষয় যে বাংলাদেশি শুধু যে প্যারিস ভিত্তিক তা না, প্যারিসের বাইরে বড় একটা কমিউনিটি আছে তুলুজে, তারপরে মার্সাইতে আছে, দিজনে আছে, কোনো জায়গাতেই কোনো বাংলাদেশের মৃত্যুবরণ হয় নাই, সবাই সুস্থ আছেন। 2-1 জন এখনো হাসপাতালে আছেন, বাকি সবাই সুস্থ। আর আরেকটা বিষয় যে খাদ্য সংকট বা অন্য কোনো সংকট কিন্তু কমিউনিটিতে নাই। 2-1 জন কিছুটা সমস্যায় ছিলেন, বাট অনেকে অনেকভাবে বিভিন্নভাবেই সবাই সবার পাশে দাঁড়িয়ে এই সংকট থেকে অনেকটাই উত্তরণের পথে বাংলাদেশিরা এখানে। তাহির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী আবু তাহির যুক্ত ছিলেন আমাদের সঙ্গে ফ্রান্স থেকে। এদিকে ইটালিতে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ শাহজাহান। তিনি বৃহত্তর নোয়াখালী সোশ্যাল ফেডারেশন ভেনিসের উপদেষ্টা ছিলেন। রোববার এই তথ্য নিশ্চিত করেছেন তার স্বজনরা। এ নিয়ে ইউরোপের দেশটিতে প্রাণ গেছে 9 বাংলাদেশির।
শাহজাহানের পরিবার জানিয়েছে ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা সহ নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। গত 2 মার্চ হাসপাতালে ভর্তি হন শাহজাহান। তখন শরীরে অবস্থার কিছুটা উন্নতি হয়। 1 সপ্তাহ পর আরেকটি হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে তার শরীরে করোনা ধরা পড়ে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 24 এপ্রিল তিনি মারা যান। বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে আরও 5টি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। সকালে এক ভিডিও বার্তায় তিনি এটি জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী 29 এপ্রিল 1, 3, 5 এবং 7 মে পর্যায়ক্রমে এই ফ্লাইটগুলো যাবে। বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জন্য আরও 5টি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, যেগুলো আগামী 29 এপ্রিল এবং 1, 3, 5, 7 মে ছেড়ে যাবে। আপনারা নির্ধারিত পোর্টগুলোতে নিবন্ধন করুন। ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা রয়েছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। প্রতিবেশী প্রথমে। ভারতের এই নীতির অংশ হিসাবে এবং কোভিড-19 সংক্রমণ রোধে 1 লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং 50,000 জীবাণুমুক্ত সার্জিক্যাল ল্যাটেক্স গ্লাভস সহ জরুরি চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশকে দিয়েছে ভারত। গণমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় এটি নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। এ সময় তিনি বলেছেন, সহযোগিতামূলক আঞ্চলিক প্রচেষ্টার লক্ষ্যে 15 মার্চ 2020 ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সার্ক নেতাদের নিয়ে একটি ভিডিও সম্মেলন করেছিলেন। বাংলাদেশের প্রতি ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়নেও এই কার্যক্রম বলে তিনি জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ, প্রতিরক্ষামূলক সরঞ্জাম এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ভারত থেকে অব্যাহত সহায়তার প্রশংসা করেছেন। আমরা আজ বাংলাদেশ সরকারকে 1 লক্ষ হাইড্রক্সিল ক্লোরোকুইন ওষুধ আর 50,000 গ্লাভস, যেটা সার্জিক্যাল গ্লাভস, যেগুলো হেলথ প্রফেশনালসরা ইউজ করতে পারেন, সেটা আজকে গিফট করেছি। এর আগে আমরা হেড কাভার্স আর মাস্ক, যেগুলো অলসো যেগুলো মেডিকেল প্রফেশনালসদের জন্য, সেটা গিফট করেছিলাম। করোনা নিয়ে সরকার কি তথ্য গোপন করছে তা স্পষ্ট করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক ব্রিফিংয়ে তিনি বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার পরামর্শ দিয়েছেন। ফখরুল সাহেব সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্য প্রমাণ ছাড়া চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করে চলেছে। এখন বলছেন সরকার নাকি তথ্য গোপন করছে। এ দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক ভূমিকা নিয়ে আসুন, গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন। 6 মাসের কম যাদের চাকরির বয়স তাদের ছাঁটাই করছে কিছু তৈরি পোশাক কারখানা। সাভারের আশুলিয়ায় এসব কারখানা থেকে শ্রমিকদের ফোন করে অব্যাহতি দিচ্ছে মালিক পক্ষ। অভিযোগ আছে বকেয়া পরিশোধ ছাড়াই চাকরিচ্যুত করা হচ্ছে কর্মীদেরকে। চলতি করোনা ছুটিতে বড় সংকটে পড়েছে তৈরি পোশাক শিল্প। অনেক কারখানা বন্ধ, অনিশ্চিত এ খাতের লাখো শ্রমিকের জীবিকা। সবশেষ এর সাথে যোগ হয়েছে কর্মী ছাঁটাই। কোনো কারণ উল্লেখ ছাড়াই আশুলিয়ার কয়েকটি কারখানায় শ্রমিকদের মোবাইলে ফোন করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। মেটানো হচ্ছে না বকেয়া বেতন। রাশেদ বলতেছেন? হ্যাঁ, আপনাদের তো আসলে যাদের বয়স 2 মাসের কম বা 2-3 মাস, তাদের আসলে আমরা ওই আপাতত তাদের চাকরি না করার সিদ্ধান্ত নিচ্ছি, কারণ যেহেতু অর্ডার নেই। এটা আসলে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, প্রত্যেকেরই আমাদের মেনে নিতে হবে, বুঝলেন না? বলে যে তোমার হলো চাকরির জয়েন হলো 3 মাস চলছে, তার জন্য তোমাকে ছাঁটাই করা হইলো। এপ্রিলের 14-15 তারিখের ভিতরে তারা ফোন দিয়া বলতেছে যে তোমাদের ছাড়াই করতেছি। রুম ভাড়া দেওয়ার সমস্যা হবে, খাওয়া খরচের সমস্যা হবে, চলার সমস্যা হবে, সব দিক দিয়ে মনে করেন সমস্যা হবে। কোনো দোকান বাকি দিতেছে না, বলতেছে কি যে এই দোকানে আর কি রুমে বলছে আগে 3 মাস রুম ভাড়া দিয়ে নাকি আমরা বের হব। সময় যত যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে ছাঁটাই করা শ্রমিকের তালিকা। মালিকদের এমন আচরণকে নতুন ষড়যন্ত্র বলছেন এক শ্রমিক নেতা। বকেয়া বেতন পরিশোধ করা হয় নাই। এই বকেয়া বেতন পরিশোধ না করা এবং গার্মেন্টস শ্রমিকদের মোবাইল ফোনের মাধ্যমে চাকরিচ্যুত করা সহ যে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হচ্ছে, এটা এক ধরনের ষড়যন্ত্র। সরকারকে বেকায়দা ফেলার জন্য এই ধরনের ষড়যন্ত্র করছেন বলে আমার মনে হচ্ছে গার্মেন্টস মালিকরা। দুর্যোগকালে সহায়তার বদলে ফোন করে এভাবে শ্রমিক বেকারের ঘটনাকে বেআইনি বলছেন আইনজীবীরা। ফৌজদারি অপরাধের দণ্ডপ্রাপ্ত হলে অথবা ধারা 24 অনুযায়ী অসদাচরণের জন্য নোটিশ ছাড়াই ছাঁটাই করা সম্ভব।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছাঁটাইগুলো কোনোটাই এইসব কারণে হচ্ছে না। বিশেষ করে বিজিএমইএ ও বিকেএমইএ অন্তর্ভুক্ত নয় যেসব কারখানা, সেখানে শ্রমিক ছাঁটাই বেশি হচ্ছে। শিল্প পুলিশ বলছেন এভাবে শ্রমিক ছাঁটাই বন্ধে তারা বিশেষ পদক্ষেপ নিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে হেল্প করে অনেকগুলো আমার এগুলো বন্ধও করে দিয়েছি। আমাদের নলেজে যেগুলো আসছে সাথে সাথেই আমরা পদক্ষেপ নিচ্ছি যাতে করে শ্রমিক ছাঁটাই এখন না হয়। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। এদিকে 1 মাস বন্ধ থাকার পর আংশিক চালু হয়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 8টি পাটকল। ভোর 6টা থেকে কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে উৎপাদন কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। খাদ্য বিভাগ এবং বিএডিসির বস্তা সরবরাহের জন্য আংশিকভাবে মিলগুলো চালু করেছে কর্তৃপক্ষ। নওগাঁয় স্বেচ্ছাশ্রমে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছে যুবলীগের নেতা কর্মীরা। সদর উপজেলায় হাঁসাইগাড়ি বিলে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। করোনার মধ্যে দেশ জুড়ে শ্রমিক সংকট, তাই ধান কাটতে জেলার প্রতিটি ইউনিয়নে কমিটি গঠিত করেছে যুবলীগ। এই সংকট নিরসনে জেলা জুড়ে শ্রমিক কাটতে উদ্যোগ নিয়েছে নেতাকর্মীরা। গাজীপুরের কালিয়াকৈরে ধান কাটলেন কৃষক দলের কর্মীরা। শ্রীপুরে এক কৃষকের ধান কেটে দেন তারা। ধান কাটায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এবং বোয়ালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ ভিপি ইব্রাহিম। তিনি জানিয়েছেন, কালিয়াকৈরের যেখানে শ্রমিকের অভাব তৈরি হবে সেখানে ধান কেটে দেবে কর্মীরা। উত্তরে শুরু হচ্ছে বোরো ধান কাটা মারাই। এজন্য এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে শ্রমিকেরা। এতে সহযোগিতা করছে প্রশাসন। গন্তব্যে পৌঁছার পর প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, তাদের থাকার জায়গা করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। পুরো ব্যবস্থাপনায় খুশি শ্রমিক এবং কৃষক। নওগাঁ থেকে শফিক ছোটনের রিপোর্ট। তারা করোনাকালের শস্য যোদ্ধা। কৃষকের পাকা ধান কেটে দিতে এসেছেন উত্তরের শ্রমিক উদ্বৃত্ত বিভিন্ন জেলা থেকে। নওগাঁয় বোরো ফসল তুলতে শ্রমিক আসতে শুরু করেছে, কিন্তু তাতেও দুশ্চিন্তা কাটছে না কৃষকের। শ্রমিক আসতে শুরু করছে, কিন্তু এখনো তো সঠিক পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবল হচ্ছে না। এই আকাশের দুর্যোগে যদি ঠিক মতো ধান না ঘর করতে পারে, ধান সম্পূর্ণ মাঠেই থেকে যাবে। এইটা আমাদের সবচেয়ে বড় কষ্ট। এটা শ্রমিকরা বলছেন, বিভিন্ন জায়গা লকডাউন থাকায় পরিবহন সংকট দেখা দিয়েছে। চাইলেও অনেকে ফসল কাটায় যোগ দিতে পারছে না। পাবনা থেকে আমাদের মনে করেন মেম্বার চেয়ারম্যানের সই লিছে, তারপরে সাইড দিছে, ওখানে জায়গায় জায়গায় দেখতেছে। সমস্যা মানে পুলিশ চেক করছে, আমরা কাগজ দেখাতে চলে যাচ্ছি। আমাদের বাল বাচ্চা ধান না কাটলে কি খাওয়া বাঁচবে স্যার, তার কারণে আমরা এদিকে আইছি। ৮০ বছর 40 জন 30 জন 25 জন করে লোক আসি। এবার আমরা বর্তমানে আছি 15 জন। এবছর গাড়ির সংকট, গাড়ি ভাড়া পাই না, ভাঙে ভাঙে আসতে হচ্ছে। শ্রমিকদের আসা যাওয়ায় সহযোগিতা করছে প্রশাসন। হোটেল রেস্তোরাঁ বন্ধ, তাই পথেই খাবার দেয়া হচ্ছে। থাকার জন্য খুলে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক তারা যেন ঠিকমতো থাকতে পারে, ঠিকমতো খেতে পারে, এবং যেই বাড়িতে যাবে তাদের সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন হচ্ছে যে কোনো শ্রমিক ভাই অসুস্থ হলে তাকে আমরা তাকে আইসোলেট করা বা তার চিকিৎসার জন্য ব্যবস্থা করা। 60 থেকে 70 হাজার শ্রমিক আসবে, তারা যেন সুস্থ থাকে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে একটা চ্যালেঞ্জ যে আমাদের প্রত্যেকটি ধান আমাদের কেটে নিয়ে আসতে হবে। চাষিরা বলছেন, এবার বোরোতে ফলন হয়েছে ভালো। করোনা পরবর্তী খাদ্যাভাব মোকাবেলায় এই ধান সময় মতো ঘরে তোলায় এখন বড় চ্যালেঞ্জ। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। শ্রমিক সংকটে ধান ঘরে তুলতে পারছে না শেরপুরের কৃষক। পাকা ধান নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে ঝড়ের পূর্বাভাসে। দ্রুত সময়ে বোরো ফসল কাটতে সহায়তা চাইছে চাষি। এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি অন্য জেলা থেকে শ্রমিক এনে কাজ করার কথা বলছেন কৃষি কর্মকর্তারা। বোরো ধান পেকেছে শেরপুরের 5টি উপজেলার প্রায় 90,000 হেক্টর জমিতে, কিন্তু কৃষকের মুখে হাসি নেই। করোনার ছুটিতে শ্রমিক সংকট, তাই ঘরে তোলা যাচ্ছে না শস্য। তার উপর দুশ্চিন্তা বাড়িয়েছে ভারী বৃষ্টি আর ঝড়ের পূর্বাভাস। আমাদের কামলা পাওয়া যায় না, যদি ছিল বৃষ্টি পড়ে তা আমাদের ধান সব ধ্বংস হয়ে যাবো। ধান আমরা কিভাবে ঘর লমু ধান? ধান হবে কি হয়েছে, ছিলছে মানুষ পড়ে যায়, তাহলে তার মরা। আমরা কি খামো? দেশের মানুষই কি খাবো? আমরা আমার জন্য চিন্তা করি এবং কি দেশের জন্য চিন্তা করি। এখন তো কামলা বেগর এই করোনার কারণে কামলাও পাই না, ধান মনো কাটতে পারি না, এখন কি করবো? সময় মতো ধান কাটতে আর ন্যায্য মূল্য নিশ্চিতে প্রযুক্তিগত সহায়তা চান কৃষক। কামলার বেতন কাটপার গেলে 32,000 টাকা লাগে। তখন যদি আঙ্গের কোনো ব্যবস্থা করে দিত মেশিন দিয়া, অন্য জায়গায় শুনতে আসি যে মেশিন দিয়া
ফসল কাটতেছে, তাহলে আমরা গেলে হেল্পার করলে আমরা বাঁচতাম। ফসল কাটতে পারতেছি না, ধান হয়েছে 500 টাকা মন, আপনার কামলার বাজার হয়েছে 800। কৃষি বিভাগ বলছে করোনাকালে চাষির জন্য হারভেস্টার মেশিন সহ সব ধরনের প্রযুক্তি সহায়তা নিশ্চিত করা হবে। এবছর আমরা স্থানীয় শ্রমিকের পাশাপাশি আর 32টি কম্বাইন হারভেস্টার এবং 79টি রাইস রিপার আমরা মাঠে কাজে লাগাবো। ফলে আমাদের ধান ঘরে তুলতে কোনো সমস্যাই হবে না এবং স্থানীয় শ্রমিক দিয়েই আমরা আশা করছি আমরা আমাদের সমস্ত ধান ঘরে তুলতে পারবো। এদিকে শ্রমিক উদ্বৃত্ত জেলা থেকে ধান কাটার লোক যাচ্ছে হাওড়াঞ্চলে। চাহিদা জানালে রংপুর বিভাগ থেকে যে কোনো জেলায় শ্রমিক পাঠানোর কথা জানিয়েছে প্রশাসন। আমিন বাবু, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসনের অনুমতি বা গ্রিন কার্ড স্থগিত রাখার সিদ্ধান্তে উদ্বিগ্ন এই মুহূর্তে প্রবাসী বাংলাদেশিরা। তাদের শঙ্কা, মহামারীর অজুহাতে নিজের যে অভিবাসন বিরোধী নীতি আছে সেটাকে বাস্তবায়ন করতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের নির্বাচন সামনে রেখে এই নিষেধাজ্ঞাকে রাজনৈতিক রূপ দেওয়ার সম্ভাবনা দেখছেন তারা। ট্রাম্প প্রশাসন আপাতত 2 মাসের জন্য স্থগিতাদেশের কথা বললেও অনেক অভিবাসীরই শঙ্কা দীর্ঘায়িত হতে যাচ্ছে এই নিষেধাজ্ঞা। লকডাউনের প্রভাবে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রে। কেবল গেল সপ্তাহে নতুন করে কর্মহীনের তালিকায় নাম লিখিয়েছেন 44 লাখ মার্কিনী। মার্চে লকডাউন শুরুর পর থেকে সংখ্যা 2.5 কোটির বেশি। কর্মসংস্থানের নজিরবিহীনের সংকট কাটাতে অভিবাসীদের কিছু সুবিধা স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত 2 মাসের জন্য বন্ধ রাখা হয়েছে গ্রিন কার্ড দেয়া। In order to protect our great American workers, I've just signed an executive order temporarily suspending immigration. এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন গ্রিন কার্ডের জন্য আবেদনকারী বাংলাদেশিরা। তাদের শঙ্কা, মহামারী আর বেকারত্বের অজুহাতে নিজের অভিবাসন বিরোধী পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন ট্রাম্প। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভিবাসীদের জন্য বিধিনিষেধ প্রত্যাহার হবে না বলেও ভয় অনেকের। এই সংবাদটা আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য খুব বড় একটা দুঃসংবাদ। এটা ইলেকশন ইয়ার, প্রেসিডেন্টের জন্য রি-ইলেকশন ইয়ার, এন্ড প্রেসিডেন্ট এই ইমিগ্রেশন ইস্যুটাকে ওর বেস, ওর সাপোর্টারদের সামনে অন্যভাবে তুলে ধরে। স্থগিতাদেশটা অবশ্যই উদ্বেগের বিষয়ে, খুবই চিন্তিত আছি। আমি নিজেই আমার পরিবারের জন্য, আমার ভাই, আমার পরিবার, আমার আত্মীয়স্বজন, ওদের জন্য আমি অ্যাপ্লাই করেছি। তাদেরও আসার সময় হয়ে আসছে। অবশ্য আইনজীবীরা বলছেন গ্রিন কার্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের উপর এখনই এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়ছে না। নতুন করে স্থায়ী অভিবাসনের জন্য অনুমতি চেয়ে আবেদন না করতে পারলেও চালু থাকবে অস্থায়ী ভিসা। সিটিজেনদের স্বামী স্ত্রী এবং ছেলেমেয়েরা আসা যাওয়া করতে পারবে, তাদের গ্রিন কার্ড প্রসেসিং হবে এবং যুক্তরাষ্ট্রে যারা অ্যাসাইলাম সহ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করেছেন তাদের ক্ষেত্রে এই অধ্যাদেশ বা এই অর্ডার কার্যকরী হবে না। ট্রাম্পের স্থগিতাদেশে বেশি প্রভাব পড়বে পরিবারের সদস্যদের জন্য স্থায়ী ভিসা সংগ্রহে। বাবা মা, স্ত্রী, সন্তান, ভাই বোন এসব ক্যাটাগরিতে গেল বছর প্রায় 2.5 লাখ গ্রিন কার্ড দেয় যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে বছরে গ্রিন কার্ড পান 10 লাখের মতো মানুষ। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। দর্শক, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আরও তথ্য জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম উদ্দিন অভি। অভি, একটা বিষয় একটু বলবেন, তা হচ্ছে ইউরোপ তো কিছুটা হলেও আশাব্যঞ্জক খবর দিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রে দেখতে পাচ্ছি আমরা আক্রান্ত, মৃতের সংখ্যা বাড়ছে। একটু সর্বশেষ পরিস্থিতি জানাবেন আজকের দিনের। আরেকটা প্রশ্ন একটু করতে চাচ্ছি, তা হচ্ছে পবিত্র মাহে রমজান চলছে, এই মুহূর্তে বাংলাদেশি মুসল্লিদের আসলে কি কি সমস্যায় পড়তে হচ্ছে? কথা শোনা যাচ্ছে না। অভি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? অভি, আপনি যদি শুনতে পেরে থাকেন, আপনার কাছে আমি জানতে চাই যে ইউরোপে তো আসলে একটা আমরা আশাব্যঞ্জক খবর পাচ্ছি, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে। একটু সামগ্রিক পরিস্থিতি জানাবেন এবং পবিত্র মাহে রমজানে আসলে বাংলাদেশি মুসলমানদের কি কি সমস্যায় পড়তে হচ্ছে?
ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন প্রতিনিয়ত বাংলাদেশিদের আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। গতকাল পর্যন্ত আমরা 199 জন বাংলাদেশিদের খবর পেয়েছি যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছেন। আর একটি খবর হলো আজকে একটা খবর পেয়েছি, বাংলাদেশি একজন পুলিশ এখানে NYPD-তে জব করতেন, আহসান নামে, উনি বাংলাদেশি একজন পুলিশে জব করতেন, এখানে ট্রাফিক বিভাগের সুপারভাইজার ছিলেন। উনি গতকালকে রাত্রে নিউ ইয়র্কে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দীর্ঘ 2 সপ্তাহ হসপিটাল থাকার পরে মৃত্যুবরণ করেন। আরেকটি কথা, যেটি বাংলাদেশি যারা এখানে যারা মুসলমান রয়েছেন, তারা এই মুহূর্তে বাংলাদেশি যেহেতু অনেকগুলো মসজিদ রয়েছেন, বর্তমানে মসজিদগুলো বন্ধ থাকার কারণে অনেকে বাসা থেকে তারাবির নামাজ এবং 5 ওয়াক্ত নামাজগুলো বাসায় আদায় করার জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে সেই নির্দেশনা দিয়েছেন। যেহেতু বর্তমানে লকডাউন অবস্থা এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের মুসলিম মসজিদগুলো এবং বিভিন্ন যেমন গোসারি রেস্টুরেন্ট গুলো অনেকগুলো সবকিছু বন্ধ থাকার কারণে অনেক বাংলাদেশিরা এই মুহূর্তে বর্তমান পরিস্থিতির মধ্যে অনেক সমস্যায় রয়েছেন। বিশেষ করে বাংলাদেশিরা বর্তমানে একটা সমস্যার মধ্যে আছেন, যেটি হলো নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ে। তারা আগের মতো যে বাহিরে গিয়ে যে নিত্য প্রয়োজনীয় বাজারগুলো করতে পারতেন, বর্তমান পরিস্থিতি হয়তো সেটা সম্ভব হচ্ছে না। আর এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশি কিছু কমিউনিটি এগিয়ে এসেছেন, যেমন যারা এই মুহূর্তে নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ে একটু প্রবলেমে পড়ছেন, তাদের বাসায় গিয়ে সেই সমস্যা বাজারগুলো, নিত্য প্রয়োজনীয় বাজারগুলো পৌঁছে দিচ্ছেন। আজকে একটু আগে আমি একটা এখানে ডাক্তাররা যেখানে 4-5 জন ডাক্তার মিলে তারা সাউথ এশিয়ান আইফি এর উদ্যোগে তারা প্রায় 400 পরিবারকে তারা নিত্য প্রয়োজনীয় বাজার দিয়েছেন এবং তারা নিউ ইয়র্কের 5টি ব্যুরোর মধ্যে তারা সেটি দিয়ে যাবেন আজকে আমাকে। অসংখ্য ধন্যবাদ অভি, আপনার মাধ্যমে আসলে আমরা জানতে পারলাম যুক্তরাষ্ট্র সামগ্রিকভাবে এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে। কেবলমাত্র হাত ধোয়া এবং মাস্ক ব্যবহারে করোনা প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপক। তাদের মতে ঘরের বাইরে যাওয়া বা বাজার করা মানে সংক্রমিত হওয়া নয়। দরজার হাতল, ক্রেডিট কার্ড, লিফটের বাটন এগুলো স্পর্শ করার পর অবশ্যই হাত ধোয়ার পরামর্শ তাদের। করোনা ভাইরাস নিয়ে ভীত নয় এখন এমন মানুষ পাওয়া কঠিন। বেশিরভাগ দেশে লকডাউন চললেও জরুরি প্রয়োজনে বাইরে যেতে হচ্ছে অনেককে। সংক্রমণের ঝুঁকিও এ সময় বেশি। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বলছেন, বাইরে বেশি সতর্ক থাকা দরকার কেনাকাটায়। অসচেতনতায় ক্রেডিট কার্ড থেকে ছড়াতে পারে ভাইরাস। ক্রেডিট কার্ড সহজে সংক্রমণের কারণ হতে পারে। দোকানে এটা যার হাতে দিচ্ছেন তার কাছ থেকে আসতে পারে ভাইরাস। দোকানে আরেকটি ঝুঁকিপূর্ণ জায়গা হলো কার্ড ব্যবহারের পজ মেশিন, যেখানে আপনি পিন নম্বর দেন আরো শত মানুষের সংস্পর্শ লাগে সেখানে। লিফটের বাটন, দরজার হাতল, গাড়ির ডোরনব সহ দৈনন্দিন চলাচলে হাতের স্পর্শ লাগে এমন বেশ কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকার তাগিদ বিশেষজ্ঞদের। তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মোবাইল ফোন জীবাণুমুক্ত রাখার ওপর। ফোনের বিষয়টি অনেক সময় আমরা অবহেলা করি। অন্য অনেক কিছু জীবাণুমুক্ত করলেও ফোনের কথা ভুলেই যাই, অথচ দিনে অনেকবার এটা মুখের সংস্পর্শে আসে। সংক্রমণের ঝুঁকি এড়াতে তাই ওয়াইপস বা যে কোনো ধরনের জীবাণুনাশক দিয়ে ফোন পরিষ্কার করতে পারেন। এই বিশেষজ্ঞরা মনে করেন, ঘরে অলস বসে না থেকে হালকা জগিং কিংবা শরীরচর্চা মানুষকে উৎফুল্ল রাখবে। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে পারলে পার্কে বা রাস্তায় জগিংয়েও কোনো সমস্যা দেখেন না তারা। কোনো দেশ জগিংও নিষিদ্ধ করেছে। আমি মনে করি এটার দরকার নেই, কারণ আপনি সচরাচর কারো খুব কাছে গিয়ে জগিং করেন না। বরং নিরাপদ দূরত্ব রেখে জগিং আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে এই সময়ে। মার্কিন এই ভাইরাস গবেষকরা বলছেন, বাইরে যা কিছু স্পর্শ করুন, ঠিকমতো হাত ধোয়া গেলেই ঝুঁকিমুক্ত থাকা সম্ভব। অপরিষ্কার হাত মুখে স্পর্শ করা যাবে না। করোনা ভাইরাসটির বৈশিষ্ট্য হলো এটা যখন কোথাও পড়ে সেখানেই পড়ে থাকে। আপনি নিজ থেকে সেটা স্পর্শ না করলে ঝুঁকি নেই, তাই ভালোভাবে হাত পরিষ্কার রাখতে হবে। শ্বাস প্রশ্বাস আর হাত এই দুটি বিষয়ে সচেতন থাকতেই হবে। মাস্ক থাকলে শ্বাস প্রশ্বাসের ব্যাপারে আপনি নিশ্চিন্ত। তার চেয়েও বেশি দরকার হাত ধোয়া, কারণ যে কোনো জায়গা থেকে ভাইরাস বহন করতে পারে সে। এই বিশেষজ্ঞরা মনে করেন, ভিড়ের মধ্যে না গেলে জামা কাপড়ে ভাইরাস বহনের ঝুঁকি কম, তবে জুতা ঘরের বাইরে রাখার পরামর্শ তাদের। নুসহাত কামাল, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল করোনা আপডেটের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।